কথা একটা মারামারি পাচ্ছে, সেটাকে আর একটা ইস্যু দিয়ে একটা মিডিয়া প্রচার করে দিল। এরকম ঘটনাটা আর কি বেশি হয়। তাছাড়া আমাদের দেশে এখন বেশ শান্তিতে আছে সবাই, অতটা সমস্যা নাই। ঠিক হুম। আছে। না মানে সোশ্যাল মিডিয়াতে তো তিলকে তাল বানানোটাই স্বভাব, মানে যা দেখছি চারিদিকে। এই এই- এই- এই যে এইটা না, এটা কিন্তু আমার আশেপাশের মানুষ বা এটাতে আমি যদি দেখাই বা কোনো সমস্যা নেই, যে আমাদের এটা কিছু এগুলো কোনো কিছু মনেই করে না। আমাদের যে অফিস আছে বা ইয়েতে আছে সব রকম সবাই আছে, এবং আমার বন্ধু বান্ধব অনেক আছে, সব ধর্মের মানুষই আছে, হ্যাঁ। তো হুম। এগুলো কিন্তু কেউ কোনো কিছু এগুলো আমরা মাথায় আনি না। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার জানি না এটা কেন করে মিডিয়া এখন অনেক পরিমাণে বেশি ইয়ে ছড়ায়। এটা কেন করে বা এতে কি স্বার্থ সেটা বুঝতে পারি না। এতে আমাদের সম্পর্কটাও খারাপ হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, যে একটা এই খারাপ ব্যাপারটা। একটা ধারণা পৌঁছাচ্ছে না সবার কাছে, জিনিসটা যেটা ঘটছে হ্যাঁ, হ্যাঁ। সেটাই তো সামনে আসছে না আসল জিনিসটা। না, 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 একটা ঘটনা ঘটছে আর একভাবে, সেটা অন্যভাবে ঘটনাটা সামনে আসতেছে, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আমাদের সাথে যে সম্পর্কটা ছিল সেটা দিন দিন একটু ভুল ধারণার কারণে অনেকের একটু অবনতির দিকে হয়ে যাচ্ছে আর কি। এবারে এই আর কি। হিন্দুদের ওপর যে অত্যাচারটা চলছে ওইখানে, ওই হিন্দুদের ওপর অত্যাচারটা তো মানে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ তো থাকবে ওখানে একদমই। হ্যাঁ, এটা ঠিক কথা যে অত্যাচার হচ্ছে এখানে সত্যিই, মানে বর্ডারে দু তিনজনকে পাওয়া গেছে এরকম যে ওদের উপর ঝামেলা চলছে। এবার সেটা কোন জায়গাতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। এবার কোথায় আসলে কি। ব্যাপারটা কি, মনে করেন আমাদের যেমন যশোর মনিরামপুর, হ্যাঁ। হুম। এখন মনিরামপুর, এখানে অনেক হিন্দু আছে, কিন্তু এখানে যখন ইয়েটা ঘটছে, মনে করেন যেদিন সরকার পতন হলো 5ই আগস্ট, হ্যাঁ। আচ্ছা। তখন তো প্রশাসন কেউ ছিল না। হুম। প্রশাসন বলতে তার কেউ নাই তখন, যখন ইনস্ট্যান্ট পতন হয়েছে তখন হয়েছে। এখানকার যারা অন্য পার্টি ছিল এতদিন, যারা চুপ করেছিল, যারা বিপরীত পার্টি, হ্যাঁ, হুম। তারা করছে কি, তারা যত আওয়ামী লীগ যে দলটা আছে তাদের যত নেতাকর্মী আছে, হুম। তাদের যে বাড়ি ঘরদর আছে, হুম। এগুলো ভাঙচুর করছে। ঠিক আছে, এটা একদম অরিজিনাল নিউজ, হ্যাঁ। আচ্ছা। তো এর ক্ষেত্রে মনে করেন একটা দল, যেহেতু এটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ, হুম। এতে মনে করেন রাজনীতিতেও যেমন আমাদের দেশে যেমন হিন্দু মুসলিম আছে, হুম। রাজনীতিতেও হিন্দু মুসলিম সকল নেতারাই আছে। ঠিক আছে। হুম। তো ওই রাজনীতিতে মনে করেন 100টা বাড়ি যদি ভাঙচুর ঘটে, হুম। মনে করেন তার মধ্যে 70% আছে বা 75% আছে মনে করেন আমাদের এই এই এলাকাটাতে মুসলিম হুম। নেতা, হুম। এবং 25% আছে মনে করেন হিন্দু, তারাও মনে করেন তাদের ভিতরেও তো রাজনীতি করে অনেকে। হুম। তো ওই 100টা বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা হিন্দুদেরও হয়েছে, মুসলিমদেরও হয়েছে, বুঝতে পারছেন? মানে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসার ব্যাপার এইটা ঘটছে ওই দলে যারা হয়েছে তারা। এবং এমনও হয়েছে যে এবং যে বিএনপি যে দলটা, এদের হ্যাঁ। ভিতরে তো হিন্দু মুসলিম আছে। ঠিক আছে। তো আচ্ছা। এদের যে যারা ওই বিএনপির যারা হিন্দু থাকে তাদের কেউ কিছু বলেনি, আবার বিএনপির যারা মুসলিম আছে তাদের কেউ কিছু বলেনি। তারা ওই যারা হচ্ছে আওয়ামী লীগ আছে, তাদের যে দলটা করে সেই দলটাকে আপনার এটা একটা মানে তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করছে, অনেকের বাড়ি জ্বালাইও দিছে। এই ঘটনাগুলো ঘটছে। সেটা হচ্ছে আপনার 5ই আগস্টের পরের দিন, তার 2 দিন, ওই 2 দিন, হ্যাঁ। আচ্ছা। তো ওই 2 দিন ঘটছে। তো এই ব্যাপারটাকে মনে করেন এইটাকে এখন মিডিয়া এক একটা এক এক ভাবে প্রচার করছে। এটা মূলত ঘটছে আপনার এই দীর্ঘ রাজনীতির একটা ছিল, সেই দলটাকে পতন ঘটছে। তখন এরা হচ্ছে এতদিনের ওই বিভিন্ন সময় রাজনৈতিক দল আছে না, এর নামে একটা মামলা দিয়ে দেয়, এর নামে একটা মিথ্যা মামলা, হুম। এরকম বিভিন্ন ঘটনার রেসের জন্য তারা ওইটার প্রতিশোধ পরায়ণ ভাবে এটা এতদিন ঘটাইছে, তার জন্য তাদের বিভিন্ন বাড়ি ঘরদের ভাঙচুর করছে বিভিন্ন। ওটা তো 15-16 বছর ক্ষমতায় ছিল হুম। বিগত যে দলটা ছিল তারা। হুম। আর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ঠিক আছে। হুম। এখনো তো দেশে এখনো তো ভোট হয়নি। এতে এরকম কিছু ঘটনা আছে, হ্যাঁ। তো আচ্ছা, এরকম আমি একটা ঘটনাটা, কথা জিজ্ঞেস এবং করতে চাই। এই যে মন্দির বা এই যে ভাঙচুরের যে ব্যাপার, কিছু ঘটনা, এই ঘটনা কিন্তু এর আগেও হয়েছে, বুঝতে পারছেন? এটা এখনই কিন্তু না। মানে এই এখন যেগুলো ঘটছে শুনছেন, এর হুম। আগেও কিন্তু এরকম ঘটছে। এবং বিশ্বজিৎ হত্যা, এটা জানি না আপনারা জানেন কিনা, বিশ্বজিৎ হত্যা, হুম। তাকে আর জামাত শিবির একটা দল, ওই দলের নাম করে একটা ছেলেকে হত্যা করছে। মানে ওকে বলছে সে জামাত করে, কিন্তু জামাতের সবাই ম্যাক্সিমাম মুসলিম, কিন্তু সে কিন্তু একটা হিন্দু ছেলে। তাকে আচ্ছা। কুপিয়ে মারছিল আওয়ামী লীগ দলের, কিন্তু সেইটা নিয়ে তখন প্রচার হয়নি। কারণ কি, মানে এটা এই ক্ষেত্রে রাজনীতিটা কাজ করছে। এর আগেও কিন্তু ভাঙচুর হয়েছে, কিন্তু সেটা প্রচার করেনি। এটা করছে কি, যারা
যেই দলটা বিতরিত হয়েছে তারা অনেক সময় এটাকে মিথ্যা কিছু তথ্য দিয়ে প্রচার করছে, দুই দেশের সম্পর্কটাকে অবনতি ঘটাচ্ছে, কারণ তারা তো এখন আর ক্ষমতায় নেই। হুম। এইটা একটা কারণ, হ্যাঁ। কারণ বিচ্ছিন্ন ঘটনা সব জায়গাতে কম আর বেশি হয়তো ঘটে কিছুটা। তো এর আগেও কিন্তু এরকম হয়েছে, কিন্তু তখন কিন্তু এরকম মিডিয়া এগুলো বলেনি। আচ্ছা, কিন্তু এখন ইসকনে যে চিন্ময় দাসকে নিয়ে যে মানে চিন্ময় দাসকে যে মারা হয়েছে, ওনার নামে যে মোকদ্দমা হয়েছে, মামলা হয়েছে, এগুলো কি তাহলে মানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন উনি? এইগুলো হচ্ছে কি আপনার চিন্ময় দাস, এখন আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি করি নাই, বা এইটা নিয়ে, তবে আমি যেটা মনে করি যে শুধু শুধু কাউকে জেলে দেওয়ারও বা কোনো নাই, বা এটা যে কোন কারণে যেটা দিল বা কোন কারণে এটা করছে, হয়তো কোনো এরকম আপনি যেটা বললেন হতে পারে, এরকম কোনো কিছু হতে পারে চিন্ময় দাসকে যে যে ব্যাপারটা নিয়ে। এবং আমাদের এখানে একটা হত্যা হয়েছে, একটা উকিল, হুম। একটা একটা মনে করেন ওই যে একটা উকিলকে আর কি হত্যা করছে কিছু লোক আর কি। হুম। হ্যাঁ। তো এইসব ঘটনা আর কি বিভিন্ন, মানে এর ভিতরে এই কোন একটা ষড়যন্ত্রমূলক একটা ব্যাপার একটি ঘটছে, হ্যাঁ। এবং হুম। কেউ একটা পক্ষ একটা পক্ষকে ইউজ করছে, মনে করেন কি যেমন ভোটের আগে ইউজ করে অনেক সময়, যে সাপোজ হিন্দু সম্প্রদায়কে বললো যে আমরা তোমাদেরকে করব, তোমরা আমাকে এরকম করো, হ্যাঁ। আবার আচ্ছা। একটা পক্ষ একটা উস্কে দিল যে এরকম এইটা নিয়ে। তো যেমন এর আগে কিন্তু কি করছে, একটা এই থার্ড পার্টির একটা পক্ষ রাজনৈতিক ফায়দা মেটার জন্য মন্দিরে গিয়ে কোরআন রেখে আসে, বুঝতে পারছেন? আচ্ছা। মন্দিরে যে কোরআন রেখে আসে, তো জানে যে এইটা করলে দাঙ্গা বাঁধবে দুইটার ভিতরে, হ্যাঁ। কেউ তো এরা তো করবে না যে অবমাননা করা, তো এরকম বিভিন্ন রকমের ঘটনা একটা থার্ড পার্টি যাদের সুবিধা নেওয়ার জন্য, অথবা যারা ইয়েতে আছে বিভিন্ন রকমের দাঙ্গা সৃষ্টির জন্য, অথবা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা করে, অথবা বিপরীত পার্টিকে খারাপ করবে। মনে করেন নির্বাচনের আগে এরা তো হানাহানি করলে পারে, তাদেরকে তো সবাই খারাপ বলবে, তো হুম। এদেরকে কিভাবে হানাহানি করানো যায় সেই চিন্তা করে, ঠিক আছে, এই দলটাকে এই পার্টিটাকে কিভাবে খারাপ করা যায়। এইসব বিভিন্ন রাজনীতিক, আসলে এই জন্য আমি নিউজ আর কি এগুলো বিশ্বাসও করি না, দেখিও না, হ্যাঁ। আমার এইটুকু বলতে পারি যে আজকে একজনের সাথে আমাদের কথা হলো, তো সে মানে সে উনিও সনাতনী, হুম। তার সাথে আমাদের অফিসে আসছিল, সে একজন কন্ট্রাক্টর, হুম। হ্যাঁ। তো সে আমার সাথে সাথে গল্প করছে, আমাদের প্রতিদিন আমাদের অনেক ভালো সম্পর্ক, যে আমাদের দাদা কেউ আমাদের এরকম কোনো কিছু বলে না, আমরা সবাই ভালো আছি, আজ পর্যন্ত আমাদের কেউ কোনো কিছু বলেনি না। সে তার এটা বক্তব্য, আমাদের এদিকে কোনো সমস্যা নাই। আর আর এমনও হয় কিন্তু আপনার যারা সনাতনী ওদের ভিতরেও অনেক সময় গ্যাঞ্জাম বাঁধে, যেমন আপনার মনে করেন কি করে এক পার্টি, ও আর এক পার্টি করে, ঠিক আছে। হুম। তখন এইটা নিয়েও কিন্তু গ্যাঞ্জাম করে, সেটা আসে না কিন্তু। অনেক সময় হয় কি, মনে করেন আপনি অন্য একটা পার্টি করেন, এখন সবাই যে ভালো হবে বা সবাই যে খারাপ হবে তা তো না। এখন এখন যখন তাদের ভিতরে একটা জ্ঞানজাম বাঁধলো, সে বাঁচার জন্য সে একটা অন্য ইস্যু নাম দিল, না রাজনীতিক কোনো কারণ না, আমি এইটা বলে আমি আমাকে এরকম মারছে, হ্যাঁ। তো হুম। আমি এটা এরকম একটা তখন পরিচয়টা অন্যভাবে পরিচয়টা দেয়। সাপোজ আপনার এতদিন ধরে সে রাজনীতি করছে, মনে করেন দুই বন্ধু মিলে বা 10 জন মিলে কাউকে কারো নামে কেস দিছে, একটা কারোর নামে একটা যে কোনো একটা লোকের নামে। তো হুম। 10 জন মিলে যখন কেস দিয়েছে, তাই 10 জনের ভিতরে মনে করেন 2 জন হিন্দু বা 8 জন মুসলিম, হুম। তারা হচ্ছে সবাই পলিটিক্যাল লিডার। এখন পরবর্তীতে তো তাদের উপরে মনে করেন এরা তো পরবর্তীতে সুযোগ পেলে তো প্রতিশোধ পরায়ণ হবে, তাই না? হুম। তখন এদের ক্ষমতা চলে যায়। তো এবার যখন মনে করেন যখন ওদের উপর হামলা করছে, ওই 10 জনের উপর 8-9 জনের উপরে হামলা করছে, তো 8-9 জন মনে করেন 7-8 জন মুসলিম আছে, এখন ওরা তো মুসলিম তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হুম। যখন আপনার একটা সনাতনীর উপর ওরা এটা অন্য রাজনৈতিক ভাবে হামলা করছে, তখন এটাকে মিডিয়াতে প্রচার হয়ে যাচ্ছে যেটা সনাতনীদের উপর হামলা হয়েছে, বুঝতে পারছেন? এইটা আচ্ছা। এইটা সবচেয়ে বেশি হয়েছে। মানে তারা তো ওই পলিটিক্যাল কারণে যখন হামলা করছে, হুম। তখন তারা এইটা প্রচার হয়েছে যে এটা হচ্ছে রাজনৈতিক কারণে হামলা হয়েছে। এইটার কারণে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়াইছে, এবং সাধারণ হিন্দু যারা, হুম। তারা এটার জন্য অনেক বিব্রত বোধ করছে যে আমরা তো আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের কোনো নাই, কিন্তু এটার কারণে অনেক জায়গাতে যে এই যে সম্পর্ক সমস্যা হচ্ছে, হ্যাঁ। হুম। সাধারণ হিন্দুরা এটার জন্য একটু তারাও বিব্রত বোধ করে যে এইটা হচ্ছে তারা রাজনীতি করছে, রাজনীতির ব্যাপার রাজনীতিতে বলবে, কিন্তু তারা এটার কারণে ধর্মীয় ইস্যু টানতেছে। এইটার জন্য সাধারণ হিন্দুরাও এগুলোর বিরুদ্ধে আর কি আমাদের এদিকে বলে যে এটা আসলে তো ঠিক না, সে তো রাজনীতি করছে, রাজনীতির কারণে এই গ্যাঞ্জামটা ঘটছে, এই আর কি বিষয়।
আজকের এপিসোডটি নিয়ে কিছু কথা বলে রাখতে চাই। প্রথমত, আমরা প্রত্যেকেই মানুষ এবং মান আর হুঁশ যার কাছে আছে তাকেই মানুষ বলে গণ্য করা হয়ে থাকে, সেটাই আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার জগতে অনেকটাই জড়িত। কোনো খবর বেশি দিন চাপা থাকে না এবং খুব তাড়াতাড়ি সেটা আমাদের চোখের সামনে চলে আসে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যতটা দেখানো হচ্ছে তার সত্যতা যাচাই করা আজকের যুগে সত্যিই কঠিন। ঠিক অনেকটা আগেকার দিনে যাত্রাপালার মতন। প্রত্যেকটা মঞ্চের ব্যাক স্টেজে কী ঘটছে তা সাধারণ মানুষের চোখের আড়ালেই রাখা হয়ে থাকতো। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা বাস্তবে কীরকম পরিণতি নিয়েছে সেটা জানার জন্যই আমরা আজকের পডকাস্টে রিমনের সাথে একটি কল রেকর্ডিং করি। আর আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং অবশ্যই আমি এটার কঠোরভাবে বিরোধিতা করি। আমার সমাজের কাছে একটাই মেসেজ দেওয়ার যে আসুন হিংসা হানাহানি বন্ধ করার চেষ্টা করি এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের হিন্দুদের এই দুর্দিনে পাশে থাকি। বাকি বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, তো প্রতিবেশী রাষ্ট্র তো আমাদের প্রতিবেশীদের সাথে কীরকম সম্পর্ক হয়ে থাকে সেটা উপরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। Good morning, my neighbors! Hey, fuck you! Yes! Yes! Fuck you! তো দেখলেন আপনারা এটা আমাদের নিজেদের প্রতিবেশীদের সাথে কীরকম সম্পর্ক হয়ে থাকে। সেখানে বাংলাদেশ যেটা একটা প্রতিবেশী রাষ্ট্র, তো সম্পর্কটা প্রতিবেশীর মতোই রাখুন, যুদ্ধে যেন না পরিণত হয়ে যায়। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের পডকাস্ট কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারাও যদি নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টা লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন। তো যাই হোক, আর দেরি করবো না, সাথে থাকুন, শুনতে থাকুন টেরর এফএম। জয় হিন্দ। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন আপনি? জি দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। তো আমার তো আপনার সাথে লাস্ট টাইম যখন কথা হয়েছিল সেই সময় আমরা রেকর্ডিং করে উঠতে পারিনি এবং এখনও আরেকবার আমি ট্রাই করলাম রেকর্ডিং করার, তো কিছু টেকনিক্যাল কারণবশত আমার কথা রেকর্ড হয়েছে কিন্তু আপনার কথাটা ঘষা আওয়াজ যেরকম হয় সেরকমভাবে এসছে। তো সেই জন্য আমরা আরেকবার একটা রেকর্ডিং করছি। আমি আগে বলে রাখতে চাই আমার শ্রোতা বন্ধুদের যে দাদা বাংলাদেশের থেকে বিলং করেন এবং দাদাকে এই সময়ে এই যে এখন যে সমস্যা চলছে সেই সময় অনেক কষ্ট সহকারে আমি একটা পডকাস্ট কোনোভাবে অ্যারেঞ্জ করিয়েছি। তো আজকে আশা করছি আমাদের রেকর্ডিংটা খুবই ভালো হবে এবং আমরা অনেক ঘটনা শুনবো দাদার মুখ থেকে। দাদা, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটা একটু যদি জানান আমাদের অডিয়েন্সের জন্য। ধন্যবাদ। আমার নাম রিমন। আচ্ছা। আমি বাংলাদেশের বর্তমান যশোর থেকে বলছি। আমি আচ্ছা আচ্ছা। ওখানে সিচুয়েশন কেমন আছে এখন এই মুহূর্তে? আমাদের এখানে সিচুয়েশন নরমাল, ভালো আছে, সমস্যা নাই। আচ্ছা। আমি একটা জিনিস জেনে নিতে চাই, যেহেতু দেখুন আমরা প্রত্যেকেই একটা হিউম্যান বিইং, মানে আমরা প্রত্যেকেই একটা মানুষ। আমি এটা জানতে চাই আপনার থেকে যে দেখুন এই মুহূর্তে যেরকম হিংসা হানাহানির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা চলছে সোশ্যাল মিডিয়াতে, তো আপনি কি এটার পক্ষে না আপনি এটা টোটালি বিপক্ষে? না, আসলে সোশ্যাল মিডিয়া যেটা করছে বা যেগুলো শোনা যাচ্ছে, আমি মানে এটার বিপক্ষে। কারণ আমরা যেটা দেখছি যে হানাহানি বিভিন্ন ভাবে বা বিভিন্ন ধর্মীয় অনুভূতি বা বিভিন্ন কিছু নিয়ে আর কি, এইগুলো যেগুলো চলছে আর কি। কারণ আমরা তো সবাই মানুষ, হ্যাঁ। তো আমরা একে অপরকে মানে একে অপরের প্রতি পাশে থাকবো, একে অপরে একই সাথে চলবো, এটা হচ্ছে আমাদের একে অন্যের চাওয়া। আমরা কিন্তু আমি সবার সাথে মিশি। আমরা হিন্দু মুসলিম সবাই একই সাথে বন্ধুর মতো আমরা থাকি সব প্রতিদিন। আমার এমন কোনো আমাদের এখানে যে যশোর মন্দিরামপুরে আছি, এখানে কিন্তু আমি যেখানে আছি প্রায় 60% মুসলিম, 60 to 65 এবং 40 to 35 এরকম হিন্দু পরিবার আছে। সবার সাথে আমরা কিন্তু মিলেমিশে থাকি এবং আমার যে এখানে চাকরি করি, তো একই সাথে সবার সাথে নিয়েই আমাদের চলতে হয়। আমরা বেশ মিলেমিশে আছি। কিন্তু সোশ্যাল মিডিয়া যেগুলো করছে আর কি, মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই যে যেসব নিউজ দেয় এগুলো কিভাবে দেয় বা কি। ঠিক আছে, প্রতিনিয়ত সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, চাকরি ক্ষেত্রে, সব ক্ষেত্রে।
আচ্ছা, ঠিক আমি আছে। একটা কথা জানতে চাইবো, এই যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেই কারণে আমাদের মানে আমাদের দেশ যেহেতু আপনাদেরই প্রতিবেশী, এবং আমরা অবশ্যই চাইবো না যে আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা হোক, বা আপনারাও চাইবেন না যে আমাদের সাথে আপনাদের কোনো ঝামেলা হোক, কারণ একসাথেই চলতে হবে। একে রাইট। অন্যের উপর ডিপেন্ড করেই আমরা এগোবো অ্যাজ এ, মানে সবসময় আমরা তো চেষ্টা করবো যাতে হিংসা হানাহানিটা যাতে না হয়। তো সেই জায়গা থেকে আপনি কি এটার কি সাপোর্ট করেন যে এই হিন্দুদের যে উপর যে অত্যাচারটা হচ্ছে যে যে জায়গাগুলোতে হচ্ছে? দাদা একটা মানে সুন্দর একটা কথা জিজ্ঞাসা করছে। আসলে আমাদের দেশে মানে আমরা একটা জিনিস দেখি যে যে কোনো দেশের যদি প্রেক্ষাপট হিসাব করি, হুম। তো ভালো খারাপ সব রকম মানুষ আছে। হয়তো আমরা ভালো সব জায়গাতে হয়তো ভালোটা একটু বেশি, এই জন্য খারাপটা সেভাবে প্রকাশিত হয় কম। তো এক্স্যাক্টলি। কিছু মানুষ আছে যারা আসলে সুযোগ সন্ধানী বা বিভিন্ন রকমের মানে মানুষকে অত্যাচার বা এগুলো করায় তাদের স্বভাব। তো তারা কিন্তু বিভিন্ন ভাবে সুযোগ খোঁজে। হুম। সেটা একটা দুর্বলের প্রতি হোক বা যে কোনো ভাবে হোক। যেমন আমাদের দেশের প্রথম পরিস্থিতি খারাপ হয়েছিল কিন্তু যখন সরকারের পতন ঘটে, হুম। তখন আপনার সাময়িক ওই দিনের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওই তারপরের দিন ছিল না। হ্যাঁ, আচ্ছা। তখন বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছিল। অথচ তারা কিন্তু একটা সরকারকে যখন বিভিন্ন কারণে পতন ঘটাইছে, তখন কিন্তু এই ডাকাতি গুলো মানে এই যে এই জিনিসগুলো ঘটছে, তখন তো প্রশাসন ছিল না, কোনো কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না, আসার কেউ ছিল না। তো এই সুযোগগুলো কিন্তু একটা মহল নাই। আর একটা মহল আছে যারা রাজনৈতিক বিভিন্ন রাজনীতির একটা একটা কার্ড হিসেবে এগুলো ব্যবহার করে, যে তাদের পলিটিক্যাল কোনো যাতে উপকার হয় এই রকমের জন্য বিভিন্ন ভাবে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। হ্যাঁ, কারণ আমাদের এখানে যেগুলো হয় আমরা দেখছি যে হুম। আমাদের আমি যে এলাকায় আছি এখানে কিন্তু মানে বেশ পার্সেন্টেজ হিসেবে অনেক হিন্দু পরিবার অনেক আছে, এবং আমাদের যে জব সেক্টর আছে আমরা কাজ করি, সবাইকে নিয়েই আমাদের কাজ করতে হয়। তো অবশ্যই। আমাদের এখানে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা কারোর সাথে হয়নি, আমরা একই সাথে বন্ধুর মতো চলি। এবং আমাদের প্রতিদিন অন্তত আমাদের হিন্দু মুসলিম সবার সাথে আমাদের কথা বলতে হয়। ঠিক আছে, তাছাড়া আমাদের এখানে ওই অতটা খারাপ অবস্থা যতটা মিডিয়া প্রকাশ করে সেরকম কোনো কিছু নাই। তবে যে কেউ নির্যাতিত হোক, সেটা সংখ্যালঘু হোক বা যে অন্য কোনো ধর্মের হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এটার আমরা সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই মানুষ হিসাবে সবাই ভালো থাকুক, সবাই সকলের অধিকারটা সঠিকভাবে পাক, এটা আমরা আশা করি। হুম। সে তো এবং অবশ্যই। যে কোনো জায়গায় যদি কখনো শুনছি যে আমাদের কিন্তু দাদা আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন, হুম। আমাদের এখানে আমরা আমাদের বিভিন্ন ওই যে সময় অনেক একটা পক্ষ আছে যারা এই যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য বা বিভিন্ন ষড়যন্ত্র করে, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক সময় যারা এই যে মন্দির ভাঙায় বা এরকম জাতীয় কাজ করে, এইসব জায়গাতে কিন্তু আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী আছে হুম। তারা কিন্তু পাহারা দিছে, যাতে কোনো রকমের এই এই একটা থার্ড পার্টি এসে, তৃতীয় পক্ষ এসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। এই কারণে প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু পাহারা দিছে বাংলাদেশে। কিছু বিশৃঙ্খল ঘটনা হয়তো ঘটছে কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে অনেক ইয়েদের পার্সেন্টেজ বেশি, তারপরেও আমাদের এখানে তেমন কোনো সমস্যা হয়নি। আর সমস্যা হয়েছে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, এটা হিন্দু মুসলিম সবার উপরে। মানে যেই পার্টিটা ছিল এর আগে ক্ষমতায়, হুম। তো তাদের বিপক্ষে, যেমন আমাদের দেশের বড় দুইটা পার্টি হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। হুম। তো আপনার আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, তাদের ভিতরে যারা বড় বড় পোস্টে ছিল, পরবর্তীতে অন্য যে বিএনপি যে দল আছে, হুম। তারা ওই ওই নেতা কর্মীদের যেসব বাড়ি বা এগুলো ওই ক্ষমতা যাওয়ার কয়েকদিন এগুলো আসলে ঘটছে। এগুলো হচ্ছে হিন্দু মুসলিম সবার উপরে এটা হয়েছে, মানে ওটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আচ্ছা। এইটুকুই দাদা। আমি একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে। দেখুন দাদা, আপনি যেহেতু বাংলাদেশ থেকে এখন কথা বলছেন, তো আপনি টোটালি বাংলাদেশকেই পুরো রিপ্রেজেন্ট করছেন। ইন্ডিয়া যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তো সেক্ষেত্রে আপনার কি ইন্ডিয়াকে কিছু বলার আছে? ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া শুধু প্রতিবেশী দেশই না, আমার কিন্তু ইন্ডিয়াতে অনেক আত্মীয় স্বজন আছে। ঠিক আছে, হুম। এবং আমার হচ্ছে ক্রিকেটে, বিশেষ করে ক্রিকেটে তো ইন্ডিয়া অনেক পরিচিত, এবং ইন্ডিয়ার অনেক ক্রিকেটার আছে যারা আমার অনেক ফেভারিট। বিশেষ করে এর আগে যারা ছিল আপনার সচিন টেন্ডুলকার, তারপর হচ্ছে ধোনি,
আচ্ছা। এইসব প্লেয়ার আমরা কিন্তু ছোটবেলায় এদের খেলা দেখে এবং এদের সাপোর্ট, যুবরাজ সিং এদেরকে সাপোর্ট করছি, অনেক সাপোর্ট করতাম। হ্যাঁ, একদমই। এখনো আমার মানে এই টিমগুলো আমার খুব প্রিয় ছিল তখন, বিশেষ করে তখনকার যে প্লেয়ার গুলো ছিল। তো আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু প্রতিবেশী দেশ, হ্যাঁ, আমরা আপনাদের আপনাদের আপনারা আমাদের, আমরা তো জানি কলকাতা, বিশেষ করে কলকাতার মানুষ আমাদের অনেক পছন্দ করে। আমরা তাদেরকে ওখানে যাই, তারা এখানে আসে, বেড়াতে আসে, মানে এটা যে একটা দুইটা দেশ, কিন্তু তারপরে আমাদের ভিতর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেক দৃঢ়। তো আমরা এমন কাজ করব না যাতে আমাদের, বা এমন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো বলেন, অথবা রাজনৈতিক কোনো প্রপাগান্ডাতে যে এমন কোনো কিছু যাতে না করি যাতে আমাদের সম্পর্কটা খারাপ হয়। হ্যাঁ, এগুলো সবই ষড়যন্ত্র। কারণ মানুষ হিসাবে আপনারাও, মানে সবার যে একটা মানসিকতা আছে যে যাতে হচ্ছে সবাই সকলের অধিকার নিয়ে বাঁচতে পারে, এটাই কিন্তু সকল মানুষের চাওয়া। অবশ্যই। মাঝখান দিয়ে কেউ আর কোন ধর্ম কিন্তু মানুষকে খারাপ কোনো কিছু শেখায় না। হ্যাঁ, সবাইকে মানবতা সব ধর্মেই আছে। তার জন্য বলতেছি যে আমরা যেন সোশ্যাল মিডিয়ার কোনো কথা শুনে বা এগুলোতে শুনে যাতে একে অপরের প্রতি কোনো ব্লেম না দিই, কোনো এটা যাতে যাচাই করি, এবং আমরা একে অপরের সাথে যেন মিলেমিশে থাকতে পারি। আমাদের দেশে আপনারাও দোয়া করবেন আমাদের দেশে যাতে সম্প্রীতি বজায় রেখে আমরা আমরা একসাথে বসবাস করতে পারি, এবং আপনাদের সাথে আমাদের যাতে সুসম্পর্ক বজায় থাকে, এটাই হচ্ছে কামনা করি। অবশ্যই দাদা। ঠিক আছে, যাই হোক, আপনার সাথে তো মানে এই ভারত আর বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক কথা হলো। এবারে মেন মূল জিনিসটাতে আসি, সেটা হচ্ছে গিয়ে আপনার সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়েছিল আপনি বলেছিলেন আপনার লাইফে কিছু ভৌতিক ঘটনা আছে, এবং কিছু ঘটনা একটু আগে আপনি বললেনও, এবং আমি চেষ্টা করলাম রেকর্ডিং করার, বাট সেটা কোনোভাবে সম্ভব হলো না, এবং এটা নিয়ে আমি খুবই দুঃখিত যে এতবার আমি চেষ্টা করছি এবং আপনি এতবার বলছেন কিন্তু রেকর্ডিং করে উঠতে পারছি না। আজকে আপনার কাছে শুনলাম যে আপনার মামার সাথে একটা ঘটনা আছে, তো আপনি যদি আমাদের সাথে যদি সেই ঘটনাটা শেয়ার করেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমার হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামার ঘটনা। তো তিনি এখন প্রশাসনে আছে। তো এর আগে তার যে ইয়েটা ছিল, সে অনেক ছোট থেকে, মানে আমরা তখন অনেক ছোট, মানে তার বয়স যখন 16-17 বছর এরকম থেকে সে একটা মানুষের সাথে সহচর্যে গিয়ে বিভিন্ন কুফরি যেটাকে বলে, ওই যে জিন আমল করতো, ঠিক আছে। তো সে বিভিন্ন ওইগুলো শিখে ওই অনেক জিন টিন ডেকে বিভিন্ন রকমের কাজ করতো, বা এরকম ইয়ে করতো, কবিরাজি বলেন, এইগুলো এই বিভিন্ন এসব কাজ করতো। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের যে নানীরা এবং আমার নানা ছিল খুব পরহেজগার ব্যক্তি। তো ওনারা এগুলো পছন্দ করতো না, তারা নিষেধ করতো, তারপরে শুনতো না। মানে আমরা যখনই বাসায় যাইতাম, আমার নানি বাসায় যাইতাম, তখনই দেখতাম যে আমার, মানে সবাই আছে কিন্তু আমার ওই মামাটা নাই, উনি থাকতোই না, বাসায় খুবই কম থাকতো। এবং যখন আমরা সবাই একসাথে যাইতাম আমার নানির বাসার আশেপাশে সবাই মিলে যখন ওখানে ওনাকে খুঁজতে যেতাম, তো উনি আমাদের দেখে মানে আরো ভিতরে চলে যেত, আমার মা, তারপরে আমাদের যারা আছে খালারা। হ্যাঁ, তো উনি আসতো, আমাদের খুবই কম আসতো ওই বাসায় আর কি। তো সবসময় এগুলো নিয়ে থাকতো। এবং উনি রাতে দেখতাম যে রাতে আমাদের যে মাঠ আছে আমার নানি বাড়ির ওখানে, বড় মাঠ, ওখানে হচ্ছে বেগুন ক্ষেত আছে, তারপর কলা বাগান আছে, ওখানে একটা কুড়ে ঘর করে উনি রাতে একা একাই থাকতো। ওইটা অনেক বড় এলাকা, বিশাল এলাকা, তার ভিতরে একা একা থাকতো। মানে আপনার তো মাঠ যেখানে, সেখানে তো 2-1 কিলোমিটার আশেপাশে কোনো বাড়ি ঘর থাকে না, কোনো ধান চাষ বা এগুলো হয়, বিশাল বড় মাঠ। তো ওখানে উনি এরকম এগুলো করতো। তো এখন বিষয় হচ্ছে ঘটনাটা যেটা ঘটছে, উনি বিভিন্ন সময় রাত্রে বের হতো এবং ওটাকে হেসো বলে, দা যেটাকে, উনি একটা হেসো বানাইছিল প্রায় 3 ফিটের উপরে বড় হবে, লম্বা। তো ওটা দিয়ে যে কোনো, অনেক ধারালো ছিল ওটা, দেখছিলাম যে কোনো ডালে কোপ দিলে 1 কোপে বা 2 কোপে কেটে যাবে, এরকম ব্যাপার। আর ওই যে আর্মিরা যে বুট গুলো ইউজ করে হাঁটু পর্যন্ত, ওই রকম বুট ছিল যাতে সাপের কামড়ে কোনো সমস্যা না হয়। তো উনি বিভিন্ন গাছটা সংগ্রহ করতো, বিভিন্ন সময় যোগ সংগ্রহ করতো, এগুলো দিয়ে বিভিন্ন ভেষজ বানাইতো, বিভিন্ন রকমের আয়ুর্বেদ যেটাকে বলে। হ্যাঁ, আয়ুর্বেদিক আছে, আরো বিভিন্ন রকমের এগুলো তৈরি করতো।
তো এই যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওই ওনাদের ওই এলাকার আশেপাশে একটা মানুষের অনেক অসুস্থ হয়ে যায়। সে বিভিন্ন দিন 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 আরো আস্তে 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 তার অবস্থার অবনতি ঘটে, খাওয়া কমে যায়, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তো সে একটা বড় কবিরাজের কাছে যায়। আমার মামা কিন্তু ছিল কবিরাজ না, মানে সেই জিনগুলো আমল করতো, বিভিন্ন জিনিস জানতো, কিন্তু এত ওই বড় লেভেলের ওই রকম কবিরাজ না। তবে জিন বিষয়ে খুব বেশি এগুলো অভিজ্ঞ ছিল। আচ্ছা। তো ওই কবিরাজের কাছে যায়, সেই কবিরাজ বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে তাদের যেগুলো আছে বলে যে হচ্ছে এটা একটা কেউ হচ্ছে ওদের পরিচিত কেউ, এটা হচ্ছে তাকে হচ্ছে জাদু টোনা করছে, কুফরি করছে, তাকে বান মারা বলে এটাকে আর একটা নামে। তো এটা এটা করলে আস্তে 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 সেই মানুষটা মৃত্যুর দিকে যায়, বা কেউ খুব অসুস্থ হয়ে যায়, শুকায় যায়। তো এটার অনেক পদ্ধতি আছে। কেউ কেউ বান মারে আপনার হচ্ছে পায়রার গলায় তাবিজ ঝুলাই দেয়, হ্যাঁ, বা কাকেরই গলায় কিছু ঝুলাই দেয়। তো যতদিন এইটা ওরকম হয় ওইভাবে ওইটা কষ্ট, ওই কাকটা যেমন কষ্ট পায় ওইটা ওই লোকটাও তেমন কষ্ট পেতে থাকে। আর একটা আছে আপনার মাছের মাছকে খাওয়ায় দেয়, অথবা মাছের গলায় এটা ঝুলাই দেয় বা বেঁধে দেয়, মাছের সাথে বেঁধে পানিতে ছেড়ে দেয়। এরকম বিভিন্ন রকমের এগুলো আছে। আর একটা আছে আপনার পুতুল তৈরি করে তার গায়ে বিভিন্ন ভাবে সুচ ফোটায় আর ওইগুলোতে কষ্ট পায়। তো এরকম অনেক রকমের পদ্ধতি আছে। তো ওনাকে হয়তো খাবারের সাথে কিছু খাওয়াই দিছিল, এরকম কিছু একটা বলে ওই কবিরাজ। তো এখন সে তো ওই লোকের তো এখন সুস্থতার জন্য কি লাগবে সেই কবিরাজের কাছে জানতে চাওয়া হয়। তো সে বলে সুস্থতার জন্য প্রথমে একটা কাফনের কাপড় লাগবে, যেটা সদ্য মাটি দেওয়া হয়েছে এরকম একটা ব্যক্তির, কোনো কারোর একটা কাফনের কাপড় লাগবে। আচ্ছা। তো এটা হচ্ছে আমার ওটা কে করবে, আমার মামা, ওটা আমার মামার পরিচিত ছিল ওই লোকটা। তো সে বলবে আচ্ছা ঠিক আছে। তাহলে তখন আমার মামার কাছে বলে যদি তুমি যদি যে কোনো ভাবে দেখো যদি আনতে পারো তাহলে এটা দিয়ে তার আমি এটা ঠিক করা যাবে যে সমস্যাটা হয়েছে। তখন আমার মামা ওটা এমনিতে যাইতো, বিভিন্ন গোরস্থানে যাইতো, বিভিন্ন আশেপাশ থেকে এগুলো সংগ্রহ করতো। তো উনি যে রাত্রে আমাদের ওই নানি বাসা থেকে 1 কিলো দূর হচ্ছে, 1 কিলোমিটার দূর এদিকে কবরস্থান, এবং কবরস্থানটা হচ্ছে শুরুটা হচ্ছে আপনার মেইন যে বিশ্ব রোড যেটা আছে, মেইন রোড আছে, মেইন রোডের একটু সাথে ওইদিকে, এবং আশেপাশে তো আপনার মেইন রোডের ওইদিকে তো গ্রাম অঞ্চলে তো ওরকম মানুষ থাকেই না। তো উনি গেছে প্রায় 12টা 1টার দিকে গেছে ওইভাবে। তো ওটা দিয়ে সে তার ওই দিনই একটা মাটি দেওয়া হয়েছিল, একটা বাচ্চার লাশ। তো ওইটাতে উনি টার্গেট করছিল। তো ওখানে গিয়ে কবরস্থানে গেছে, যাওয়ার পরে ওখানে খুঁড়ছে, মাটি খুঁড়ছে, খোঁড়ার পর উনি ওই কাফনটা নিচে টান দিয়ে ওটা ওই লাশের গাতে বডি থেকে ওটা টান দিছে, তো লাস্ট ওই কাফনটা চলে আসছে। আচ্ছা। হ্যাঁ, তো ওটাতে ওটা গিট গুলো খুলে দেওয়া থাকে, উনি খুব সহজে পারছে আর কি নিতে। তখন ওনার তো কাজ শেষ, মোটামুটি আপাতত কাজ শেষ। তো কিন্তু তখন তার ওইটা নিয়ে চলে আসলে তখন আর কোনো সমস্যা হয় না। তখন উনি ভাবছে যে ওনার যে ওস্তাদের কাছে এই যে এগুলো শিখছে, জিন আমল করা বা বিভিন্ন ভাবে জিন হাজির করা, তো সে একটা জিন কথা শিখাই দিছিল যে কখনো যদি কোনো মৃত এরকম মাটি দেওয়া এরকম কারোর মাথা পাওয়া যায় বাচ্চার বা এরকম, সেটা দিয়ে নাকি অনেক কাজ করা যায়, অনেক রকমের কাজ করা যায়, জাদুটো না বিভিন্ন রকমের ওই মাথার খুলিটা নিয়ে। তখন উনি ভাবছে যে তাহলে তো আমি তো এটা তো পাইলাম, একসাথে তাহলে 2টা কাজ করি। তা এই সুযোগটা আজকে পাইছি, তাহলে আমি ওই মাথাটা নিয়ে যাই। তখন যখনই উনি এই যে আপনার মাথাটা নিতে গেছে, তখন দেখতেছে কিভাবে জানে না, মানে এই ব্যাখ্যা আজও কেউ পায়নি। উনি দেখতেছে যে কবরের লাশই নাই, কবরে কোনো লাশ নাই না, কিন্তু সে কিন্তু কিছুক্ষণ আগেই ওই লাশের গা থেকে আপনার কাফনটা বের করে নিয়ে আসছে। হ্যাঁ, করে কাফনটা তখন লাশ থেকে কিন্তু ওটা টেনে বের করছে। তো কিন্তু যখন সে মাথাটা নিতে যাবে তখন সে দেখে যে
আর কোনো লাশ নাই, লাশের কোনো অস্তিত্বই নাই, ভ্যানিশ। আচ্ছা। তো তখন ওনার তো মনে করেন স্বভাব একটা ঘটনা ঘটতে ঘটতে যদি সেটা যদি আর মানে ওই রকম একটা বিষয় ঘটে যে লাশই নাই, তখন তো যতই সাহসী ব্যক্তি হোক ভয় পাওয়াটা স্বাভাবিক। তো উনি তখন ওইটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায়। তখন উনি ওই যে কাফনের কাপড়টা ছিল ওইটা তো হাতেই আছে, ওইটা আর ওই যে যেটা দাওয়া টাইপের হেসে বলে ওইটা নিয়ে উনি দৌড়ায় বাসায় চলে আসছে। বাসায় চলে এসে উনি তো কাউকে কিছু বলেনি। তারপরে ওনারও অবস্থা, যে ভয় পাইছিল তো, ওনারও অবস্থা দেখে অনেক খারাপ হতে থাকে, তারপরে অনেক ওইখানে আবার ওনাকে আবার আলাদাভাবে হুজুর দেখাইতে হয়েছিল, হুজুর বা কবিরাজ। হ্যাঁ, তারপরে আস্তে 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 উনি সুস্থ হয়েছিল। হ্যাঁ, তো ওনার কিন্তু আমি বাসায় গিয়ে অনেক কিছুই দেখতাম। উনি যে বাসাটায় উনি উপর 2 তলা বাসা, উপরের তলায় যে থাকতো, ওনার বাসাটার চারিদিকে জানালা, আমার ঢুকলে একটু ভয় লাগতো, শরীর মানে অন্য রকমের। চারিদিকের আপনার জানালাগুলো বন্ধ, কোনো রকমের কোনো গ্যাপ থাকতো না, সবসময় বন্ধ থাকতো। ওই গ্রাম অঞ্চলের বাসা তো, পলিথিন আর ওই যে বাঁশের দিয়ে জানালা, অনেক বড় জানালা, ওইগুলো সব বন্ধ করে রাখতো ঘর। আর ওনার কাছে দেখতাম যে ঘরে অনেক মানে বিভিন্ন রকমের ভৌতিক বই, এই যে ওইখান থেকে আমি বিভিন্ন পড়া স্টাডি করছি কিছু এইসব মানে বিষয়ে, ব্ল্যাক ম্যাজিকের বই বলছেন? না, ব্ল্যাক ম্যাজিক বলতে এটা হচ্ছে, আমি যে বইটার কথা দেখছিলাম ওই বইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বইটা আমি পাইনি। ওই ওই বইটা হচ্ছে বিভিন্ন রকমের যে জিনদের বিভিন্ন রকমের যে প্রকারভেদ আছে, আচ্ছা। অনেক রকমের যে জিন আছে, এই জিন আর কি, কোন জিন কোনগুলা করে, কোন জিনের দিয়ে, মানে আমাদের ভিতরে যেমন মানুষের অনেক রকমের প্রকারভেদ আছে, ওদের ভিতরে এরকম শ্রেণী বিন্যাস আছে। হ্যাঁ, তারপর কিছু জিন নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী এরকম আছে। তো এইসব আর কি আমি দেখছিলাম। আচ্ছা দাদা, তো আমি আমার একটা মামা জিনিস জিজ্ঞেস করছি। এই যে জিনের কথাটা যখন উঠলো, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করছি যে আপনি যখন মানে চর্চা করেছিলেন, তখন সেখানে সবথেকে নিম্নতম এবং সবথেকে শক্তিধর জিনের কোনো নাম ছিল আপনি দেখেছিলেন ওখানে ওই বইটাতে? আমি যেটা দেখছিলাম ওটাতে মোটামুটি 7টা শ্রেণী বিন্যাস করা ছিল। হ্যাঁ, 7টা এরকম, মানে শিওর না, বাট আমার যতটুকু মনে আছে 7 রকমের শ্রেণী বিন্যাস করা ছিল। তো ওই যে আমার যে নামটা, এইগুলো আমার খেতে তো তাদের বৈশিষ্ট্যগুলো খেয়াল আছে, কিন্তু নামটা আমার ওইভাবে স্মরণ নেই। এটা তো অনেক আগে পড়ছি, তারপরে তো আর ওই বইগুলো পাইনি। হ্যাঁ, তো যেটা আর কি ওদের যে লাইফস্টাইল, এদের লাইফস্টাইল আলাদা, এবং ওদের ভিতরে অনেক ভালো জিন আছে যারা মানুষের চেষ্টা করে উপকার করার। আপনার একটা খারাপ জিন অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এবং এই ভালো জিনটা যদি টের পায় বা এরকমই হয়, ও চেষ্টা করে মানুষটাকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে আসা বা তার কোনো উপকার করা, যে কোনো কারোর মানুষের। হ্যাঁ, জিনটা অনেক সময় পথ ভুল করিয়ে দেয়, এরকম বিভিন্ন রকমের আছে। তো ভালো জিন আছে, খারাপ জিন আছে, এবং নিম্ন শ্রেণীর জিন আছে যারা বিভিন্ন রকম সবসময় যাদের কাছ থেকে মানুষকে ভয় দেখানো, হ্যাঁ, বিভিন্ন ভাবে মানুষকে ভুল করানো, এরকম অনেক রকমের জিন আছে আর কি। আমাদের সাথেও মানে আমাদের প্রতিটা মানুষের সাথে একটা করে কারেন জিন আছে, ঠিক আছে? ওই কারেন জিনও অনেক সময় মানুষকে বিভিন্ন ভাবে আর কি ভয় দেখায়। তো আমার মামার সাথে এরকম, আমার মামার সাথে আমি ওনার নিজের মুখে শুনছিলাম, আর একজনের সাথে বলছিল, তার প্রায় 300টা জিনের সাথে তার পরিচয় হয়েছিল। হ্যাঁ, এবং তার যে হচ্ছে পরবর্তীতে তার একটা লাস্ট যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে ওদের সাথে কোনো একটা ঝামেলায় জড়ায় পড়ে, জিনদের সাথে। আচ্ছা। জিনদের সাথে একটা ঝামেলায় জড়ায় পড়ে। তো মাঠের ভিতরে ওই তখন একা ছিল উনি, এবং ওই বিশেষ ওটা হচ্ছে জিনরা, তো ওটা হচ্ছে মেয়ে জিনরা, পরি বলে যেটাকে অনেকে। তারা ওই তাদের সাথে কোনো একটা কারণে বাক বিতণ্ডা হয় এবং অনেক ঝামেলা হয়। তারা ওই যে ধানে ওই বিভিন্ন ফসলের ক্ষেত্রে যে বিষ দেয় না, যেগুলো দানা বিষ বলে, ওই ওই বিষ খাওয়াই দিছিল তাদের সাথে, যে গ্রুপের সাথে ঝামেলা ছিল। এবং ওইটা যাইতে গিয়ে দুইটা লোক দেখছিল এই অবস্থা, যে উনি একটু ছটফট করছে, তখন তারা ওই অবস্থাতেই তখন নিয়ে যায়, যে বলে যে আমার এরকম তো তার কাছে গেলে বলে এই অবস্থা, আমাকে এরকম খাওয়াই দিছে। তখন তারা হচ্ছে তাকে, আমার ওই মামাকে নিয়ে হসপিটালে যায়, আমাদের যে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি ছিল। তো
মোটামুটি 1 মাস মতো অনেক অসুস্থ ছিল, পরবর্তীতে সুস্থ হয়েছিল। এবং ওইটাতেও হেল্প করে কিছু তার পরিচিত ভালো জিনরা হেল্প করে। উনি এখন প্রশাসনে চাকরি করে, এখন তো ওটা ওইগুলো ওইসব আর কি ছেড়ে দিছে। আচ্ছা, তখন করছিল অনেকদিন যাবতে, এগুলো করছিল, পরবর্তীতে এগুলো আর কি আর করে না, ছেড়ে দিছে। এবং এটা আমাদের তো ধর্মীয় ভাবে নিষিদ্ধ আছে যে এইসব করা, এগুলো জাদু টোনা বা এইসব করা, এগুলো নিষিদ্ধ আছে। তো পরবর্তীতে উনি আর এগুলো আর করেননি। হ্যাঁ, এখন জিনের ব্যাপারে যখন কথা বলছিলেন তখন আপনি বললেন যে উচ্চ শ্রেণীর জিন হয়, তা উচ্চ শ্রেণীর জিনেরা কোথায় থাকে এবং তাদেরকে মানুষ ফট করে দেখতে পায় না কেন? আচ্ছা আচ্ছা, এখন জিন, উচ্চ শ্রেণীর যেসব জিনরা আছে ওদের কিন্তু আলাদা সমাজ আছে। আচ্ছা, আমাদের যেমন সমাজ একটা সমাজ ব্যবস্থা আছে, ওদেরও আলাদা সমাজ ব্যবস্থা আছে। তো জিনরা হচ্ছে, ওরা থাকে হচ্ছে পাহাড়, জঙ্গল এবং যেসব এলাকাতে মানুষ বসবাস করে না এরকম এলাকায় থাকে, যেমন সমুদ্র বা আশেপাশে এরকম অনেক সময় থাকে। এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে জিনরা অনেক সময় মসজিদে বা বিভিন্ন এলাকাতে ওইগুলো কিন্তু ওরা ঘুরে বেড়ায়, এবং হঠাৎ করে একটা অপরিচিত মানুষ আসছে যাকে কেউ দেখেনি বা এরকম। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদে এসে বা যারা আছে যে নামাজ পড়তেছে, এরকমও দেখা গেছে বিভিন্ন সময়ে। তো যারা ভালো জিন আছে তাদের আলাদা সমাজ আছে, তাদের সমাজ ব্যবস্থা আছে, মানুষের যেমন সমাজ ব্যবস্থা আছে, তো তারা তাদের মতো ওখানে থাকে। এবং কিছু বিতাড়িত জিন আছে বা কিছু জিন আছে যারা ভ্রমণ করে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর কিছু খারাপ জিন আছে। তো তাছাড়া বেশিরভাগ যাদের মেজরিটি % জিনই, ওদের হচ্ছে বাসস্থান আলাদা। এবং জিনদের একটা ক্ষমতা আছে যেটা হচ্ছে আমরা চাইলেই আমাদেরকে জিনরা দেখতে পারে সবসময়, কিন্তু আমরা চাইলে জিনদের দেখতে পারবো না যদি না সেই জিনটা চায়। সেই জিন যদি চায় যে আমাকে দেখুক, তাহলে সে দেখতে পারে। এবং ওরা যে কোনো প্রাণীর রূপ নিতে পারে, সাপ, বিড়াল, তারপরে বিভিন্ন যে কোনো কুকুর, এইসব বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের ওরা রূপ ধারণ করে জিনে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে এই জিনেরা কি কোনোভাবে ফোর্থ ডাইমেনশনের কোনো জীব কি এরা? ফোর্থ ডাইমেনশন বলতে কি মানে? সময় আমরা যেটাকে তো বলা হয়। 3 ডাইমেনশন। আমরা তো আমরা তো থ্রি ডাইমেনশনের প্রাণী, এবং থ্রি ডাইমেনশনের ওপরে যেটা রয়েছে সময়, তারপরে ফিফথ ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক ফিফথ ডাইমেনশন আছে। ডাইমেনশন যে যারা হচ্ছে শরীর, ওদের জিনরা কি মানে আসলে কি আমাদের তো যে মহাবিশ্ব বা যেগুলো আছে এগুলো তো মানে অনেক ব্যাখ্যার বিষয়, আর এগুলো তো অনেক জ্ঞানের বিষয়। আমরা তো এত জ্ঞান ধারণ করি না। আচ্ছা, আমাদের তো আমরা তো 3 ডাইমেনশনের বাইরে কিছু কল্পনা করতে পারি না আসলে। এটা তো জাস্ট একটা থিওরি হিসাবে আমরা আছে, কিন্তু এগুলো আসলে আমাদের তো বুঝেই আসে না যে এর বাইরে কি। যেমন আমাদের কি যে 2⁻³ এই পর্যন্ত আমাদের যে কোনো একটা জিনিসের যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 2, তাহলে এটা 2⁻³ = 8। এইটার একটা বাস্তব রূপ আমরা দেখতে পারি, তাই না ভাই দাদা? একদম। কিন্তু 2⁻4 হয়, সেইটা কিন্তু ম্যাথমেটিক্যালি কি হয়, এটার মান হয় 16। বাট এর কি কোনো বাস্তব রূপ আমরা কখনো দেখাইতে পারবো? না। এটার কিন্তু কোনো 2⁻³ পর্যন্ত আমরা এক বাস্তব রূপ দেখাইতে পারবো ম্যাথমেটিক্যালি। কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু 2⁻4 যদি কোনো কিছুর মান হয়, ওটা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছে এটার মান 16, কিন্তু এর কোনো বাস্তব রূপ কিন্তু আমাদের সামনে নাই। তা আমরা, কারণ আমাদের ওই জ্ঞান বা ওইটা আমাদের ভিতরে নাই আসলে। তো এটা হচ্ছে আপনার এটা হতে পারে, বাট এটা নিয়ে আমাদের আরো বেশি আর কি এইগুলো নিয়ে এতটাও জানা নাই। তবে জিনরা এতটুকু শুনছি ওরা হচ্ছে আগুনের তৈরি, আগুনের যে নীলাভ যে ইয়েটার আছে আর কি, ধূম্র বা ধোঁয়া টাইপের, এইটা। এই জন্য ওদের কোনো শরীর ওরা ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে পারে, যে কোনো দেখা যাচ্ছে একটা ছোট জায়গা হলো সেখান দিয়ে ওরা প্রবেশ করে ফেলতে পারে। আর বিশেষ করে জিনরা বেশিরভাগ থাকে আপনার এইটা হচ্ছে প্রমাণিত যে পুরনো যেসব বিল্ডিং আছে ওদের কিন্তু জীবন, আমরা মানুষের হায়াত আমরা বাঁচি হচ্ছে 60 থেকে 80 বছর সর্বোচ্চ, তাই না? আর ওরা কিন্তু বাঁচে অনেক দিন, ওরা অনেক দিন বাঁচে। এবং ওদের সাথে কথা বললে বোঝা যায়, যারা কথা বলে বিভিন্ন জনের গায়ে এসে, যে ওরা প্রায় কয়েক হাজার বছর পর্যন্ত বাঁচে, অনেক পুরনো।
তো ওরা ওদের এই জন্য আমরা যেমন যেই বাসায় থাকি সেই বাসায় থেকে থেকে কিন্তু অভ্যস্ত হয়ে যাই, নতুন একটা বাসায় যেতে কিন্তু আমাদের তখন ভালো লাগে না, কারণ অভ্যস্ত তাদের নাই। তো ওরাও তেমন ওই যেসব পুরনো পুরনো বাসা আছে এইসব বাসায় থাকে, কারণ ওইটাতে থেকে থেকে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা নতুন কোনো জায়গায় যাইতে চায় না, বা কোনো একটা গাছে থাকে সেই গাছ থেকে আর নতুন কোনো জায়গাতে বা নতুন কোনো প্লেসে ওরা যাইতে চায় না, ওটাই ওদের কাছে ভালো লাগে। তো এই হলো মোটামুটি আর কি আপনার এখন ওরা হয়তো বা এটা হতে পারে যে ওরা আমাদের আমাদের চাইতে অন্য কোনো ইয়ের প্রাণী বা অন্য কোনো যে ফোর্থ বা ফিফথ ডাইমেনশনের হতে পারে এটা। আরেকটা ঘটনা আছে আমি শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে আপনার রিসেন্টলি সবচাইতে লাস্টের ঘটনা। এটা হচ্ছে আমার এক আন্টির সাথে। হুম। তো এই ঘটনাটা হচ্ছে আপনার তাদের বাসা হচ্ছে বরগুনা। আচ্ছা। তো তাদের তারা হচ্ছে এই যে রিসেন্টলি যেই বাংলাদেশে যে সরকার পতন ঘটলো এই যে 5 আগস্ট, এর আগে তো থাকার অবস্থা অনেক খারাপ ছিল ওখানে। তো অনেক সংঘর্ষ ছিল এবং অনেক গোলাগুলি বা এরকম ঘটনা ঘটছে। তো তখন ঢাকায় যারা আছে মিরপুরের আশেপাশে বা এদিকে যেসব জায়গাতে পরিস্থিতি অনেক খারাপ ছিল, তারা ওখান থেকে সব মুভ করে তাদের নিজের নিজের জায়গায়। তো ওনাদের বাসা ছিল আর কি বরগুনা। তো তারা কয়েকদিন আগে আসছিল এবং তার কিছুদিন পর তার আর একটা ভাই কাজিন সে আসার কথা, কিন্তু তার আসলে বাসাটা সে অন্য জায়গায়, সে ওদের বাসায় আসবে বেড়াইতে ওখান থেকে, এবং ঢাকা থেকেও আর কি চলে আসবে, ওখান থেকে একটা সেফটি হলো, একটা জায়গায় বেড়ানো হলো, এরকম আর কি উদ্দেশ্য ছিল। তো এখন সে তো চিনে না এবং এমন সময় আসছে যে রাত হয়ে গেছে, ওখান থেকে সকালে রওনা দিছে, আস্তে আস্তে প্রায় 12:30 একটা বেজে যাবে রাত। তো বরগুনা এটা হচ্ছে বরিশাল বিভাগের একটা জেলা। এটা এগুলো বরিশাল বিভাগটা অনেক মানে নদী ভবন এলাকা, ওদিকে নদ নদী অনেক বেশি, প্রচুর পরিমাণে। আচ্ছা। তো ওখানে ওনারা হচ্ছে বলছে যে তাহলে ঠিক আছে, তো বাসা চেনে না, বাসা তো একটু গ্রামগঞ্জের ভিতরে। তো আমার ওই আন্টিরা করছে কি একটা অটো ভাড়া করছে, যে তাহলে অটোটা ভাড়া করে অটোতে করে আমরা হচ্ছে ওদেরকে ওকে রিসিভ করবো। সেও একটু আগায় আসলো, আমরা একটু ওখান থেকে বাস টার্মিনাল থেকে তাকে রিসিভ করব, এরকম কথা ছিল। তো রীতিমতো তারা একটা অটো নিছে এবং 11:30-12টার দিকে তারা রওনা দিচ্ছে আর কি। তো সে ওদিক থেকে যে ওনার যে কাজিন আসার কথা সেও আসছে ওদিকে রানী। তো যাইতে যাইতে আপনার পথের একটা জায়গায় দেখে ওনারা 3 জন যাচ্ছিল, আমার আন্টির এক বোনের মেয়ে আর অটোওয়ালা, পরিচিত অটোওয়ালাটা। দেখছে যে রাস্তার উপরে একটা মহিলা একটু মানে গরিব বা এরকম যাদের একটু অবস্থা শাড়িগুলো একটু ময়লা টাইপের, সে একটা কোলে বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। তো হেল্প মানে ওনাদেরকে একটু গাড়িটা দাঁড় করাইতে বলছে। তো সেখানে গিয়ে এমনিতে তো স্বাভাবিকভাবে রাতে এরকম থাকলে একটা মহিলা দাঁড়াবে। তো ওখানে দাঁড় করাইছে অটোটা। দাঁড়ানোর পরে বলছে যে ওই অটোওয়ালাকে বলছে যে ভাই আমাকে একটু ওই যে বরগুনার একটু নদীর ওখানে ঘাট আছে ওখানে নিয়ে যাবে, ওখানে একটু যাব, ওখানে নিয়ে যাবে। তো ওরা তো আসলে অটোওয়ালা যারা আছে ওরা তো বিভিন্ন রাতে ওরা গাড়ি চালায়, ওদের তো একটা অভিজ্ঞতা আছে আলাদা। তো সেই জায়গাতে আসলে এমন একটা জায়গার কথা বলছে, সেই জায়গাতে কোনো মানুষ বাস করে না। ওইটা হচ্ছে একটা ঘাট এবং রাতে সব বন্ধ ওইদিকে, যে ফেরি চলাচল যেগুলো কিছু এগুলো ওই রাতে ওই সময় চলে না। তো সেই সময় একটা মহিলা ওখানে যাইতে চাওয়া এটা তো স্বাভাবিক কিছু তার কাছে মনে হয়নি। সেই দিক থেকে সে বলছে না আপা আমি নেব না, আমার এখন ওটাতে আমি ওদিকে যাবো না, আমি নেব না, নিতে পারছি না। তো তখন হচ্ছে ওই যে আমার আন্টির পাশে যে ইয়েটা ছিল, যে ওনার যে ভাগ্নিটা ছিল, সে বলছে নেন না ভাই, এত রাত্রে এই মহিলা বিপদে পড়ছে, তো আমাদের এখানে তো যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আমরা 2 জন, তো ওখানে নিয়ে ওখানে আপনি নামাই দেন, সমস্যা কি, একটা মহিলা বাচ্চা নিয়ে এখন এত রাতে কই যাবে? তখন অটোওয়ালা বলে আপনি বুঝবেন না, নেওয়া যাবে না, আমার এখন অটোতে সমস্যা আছে, নিতে পারবো না। তো সে জাস্ট একটা এক্সকিউজ দেয়। তখন বলে ঠিক আছে
আমার যে আন্টিটা ছিল সে ভাবে কি, সে কিন্তু অন্য কিছু ভাবে, সে ভাবে হয়তো ওই যে বিভিন্ন রকমের এই যে ছিনতাইকারী বা এরকম গ্রুপ আছে না, যারা বিভিন্ন মহিলা ফাঁদে ট্রাপে ফেলে, মহিলা দিয়ে এরকম ইয়ে করে, পরে তাদের কাছে ফোনে বা মেসেজ করে বলে দেয় আমরা অমুক জায়গাতে আছি, সেখানে দেখা যাচ্ছে ছিনতাই করে নাই, এরকম হয়। তো ওই আন্টিরা ভাবছে এরকম কোনো কিছু হবে। তো আন্টিও বলছে না, এত রাত করে কাউকে নেওয়া উচিত না, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। উনি এরকম ভাবছে, উনি কিন্তু অন্য কিছু ভাবেনি। যেটা নর্মাল হয়। হ্যাঁ, নর্মালি। তো ওই পাশেই ছিল আমার আন্টির যে ভাগ্নেটা, ওই বোনের মেয়ে, সে ছিল। তো তখন অটোটা ছেড়ে দিতে, তো ওর ওই মেয়েটার কাছে একটু গিল্টি ফিল হয়, সে একটু সরি বলতে যায়, মানে মাথাটা, অটোটা তখন আস্তে করে ছাড়ছে, কেবল রানিং করছে, তখন সে মাথাটা বের করে পিছনের দিকে তাকিয়ে ওই মহিলাটাকে একটু সরি বলতে চাই, ঠিক আছে, যে সরি আপা, নিতে পারলাম না, বা সরি আন্টি, হ্যাঁ, এটা বলতে চাই। তো যে যখনই সে মাথাটা বের করছে তাকায়ে, তো তখন হচ্ছে ওই মহিলাটার কোলের বাচ্চাটার দিকে থেকে বাচ্চাটার দুটো চোখ নাই, ঠিক আছে, বাচ্চাটার দুইটা চোখ নাই, চোখের জায়গাটা মানে আগুনের মতো লাল হয়ে জ্বলছে, ঠিক আছে, মানে গর্ত, চোখের জায়গাটা গর্ত, এবং ওই গর্তের ভিতরে আগুনের মতো লাল শিখা জ্বলতেছে। তখন আর ওই মহিলাটা, তখন সে মানে ওর দিকে তাকায়, ওই মেয়েটার দিকে তাকায়, একটা ভয়ঙ্কর ভাবে হাসি দেয়, অনেক ভয়ঙ্কর ভাবে, একটা চুল তো উস্কো ফুস্কো এমনিতেই তো একটু এলোমেলো, একটা ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। ওইটা দেখে তাড়াতাড়ি করে সে অটোর ভিতরে বসে তখন বলে অটো জোরে চালান, অবস্থা বেশি ভালো না, এতটুকু। তো অটোওয়ালা তো আগেই কিছুটা বুঝতে পারছিল, তো তার তো হাত পা ঠান্ডা হয়ে যায় ওই অবস্থায়। এটা হচ্ছে আপনার তখন আমার যে আন্টি আছে সে কিছু দোয়া দরুদ পড়ে, পরিমাণ তার অবস্থার উন্নতি হয়, মানে সে তো অনেক ভয় পাইছে তখন, এই কথা এটা সে শেয়ার করে যে এই অবস্থা, যে আমি এরকম দেখছি, সেই মহিলাটাও একটা ভয়ঙ্কর রূপ দেখছি, এবং বাচ্চাটার এই অবস্থা। তো তখন অটো তো জোরে চালায় যায়, হ্যাঁ যাই, তারপর হচ্ছে যে ওই যে ওনার যে কাজিনটা আসার কথা ছিল, সেই কাজিনের সাথে দেখা হয়। তো কাজিনটাকে নিয়ে তখন ভাবে যে বলবো কি বলবো না, তখন ভাবে যে না বলে দিই, তখন ওনাকে শেয়ার করে যে এই ব্যাপার, এমন এমন ঘটনা ঘটছে। তখন উনি অটোওয়ালাকে বলে যে অটো এখন যাবেন, যাওয়ার সময় কোনো কিছু দেখে থামবেন না, সোজা যাবেন, কারণ ওই সময় ওইসব অঞ্চলে কোনো কিছু চলেও না ওরকম অতটা, গ্রাম অঞ্চল তো, তো একদম থামবেন না, আপনি সোজা চালায় চলে যাবেন। তখন ওই মেয়েটা বলে, ওই যখন অটোটা ব্যাক করার সময় বলে যে আঙ্কেল কেবল ওইটা শ্যাডো টাইপের, ওটা কেবল গেল এখান দিয়ে, একটা কালো শ্যাডো টাইপের, মানে ওইটা তখন ওখানে ছিল। তো ওনারা ওখান থেকে যায়, যে বাসায় যাওয়ার পথে তেমন একটা সমস্যা নয়, একবারই খালি শ্যাডো টাইপের দেখে। যাওয়ার পর বাসায় যে থাকে, তো ওই থাকার পর থেকে ওই যে মেয়েটা, সেই মেয়েটা বিভিন্ন ভাবে ওই জিনিসটা দেখতে থাকে, যে স্বপ্নে দেখে একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে তাকে ডাকতেছে, তারপরে ওই আশপাশ থেকে, এবং দিনের বেলাতেও দেখতে শুরু করে, দিনের বেলাতে ঘুমাচ্ছে, ওনার পায়ে পা ধরে টান দিচ্ছে, হ্যাঁ জেগে আছে, এরপরে পা ধরে টান দিচ্ছে, এবং পরবর্তীতে ওরা হুজুর নিয়ে আসে বাসা। ওই মেয়েটা একটু সেন্ট ইউজ করতে বেশি, সেন্ট আর হচ্ছে হ্যাঁ পারফিউম, আর ঘরে আগরবাতি জ্বালাইতো সে ঘুমানো লাগে। তো বলে তুমি যখন আগরবাতি জ্বালাবা, পারফিউম ইউজ করবা, তখন ওই জিনিসটা বেশি দেখতে পারো, মানে তারা সেন্টে এটা আকর্ষিত হয়। আর ওই বাসারও একটা সমস্যা ছিল, ওই বাসায় একটা মেয়ে মানে সুইসাইড করছিল ওই বাসাতে। ওর যে মেয়েটা যে রুমে থাকে, ওই রুমে, এটা ওরা অতটা জানতো না, এটা পরবর্তীতে জানছে আর কি, বাসা করার পরে, মানে বাসাটা নেওয়ার পরে জানছে, ওখানে যে আগে ছিল যাদের বাসা, তখন ওই ওখানে আর কি একজন সুইসাইড করছিল। তো ওই বাসাটা ওরা নেওয়ার পরে পরবর্তীতে এরা এটা জানতে পারে যে এরকম ঘটনা। তো এখনো পর্যন্ত সে এই জিনিসগুলো দেখে, মানে এটা এখনো চলছে। হ্যাঁ এটা চলছে, এবং তার সে অনেক কিছু এখন, মানে ব্যাপারটা কি, অনেক কিছু সে বলে আমি অনেক কিছু বুঝতে পারে, হ্যাঁ স্বপ্নেতে এইটা হবে, বা এরকম টাইপের এদের ঝগড়া হচ্ছে, বা এরকম, মানে আগাম অনেক কোনো বার্তায় সে এখন বুঝতে পারে, হ্যাঁ এইসব বিষয়ে।
এবং তার ভিতরে এইসব মানে কোনো কিছুর অস্তিত্ব থাকলে সে বুঝতে পারে যে এখানে এরকম আছে ওই মেয়েটা। আচ্ছা হুম। ওই রকম তারও ওই এখন বিষয়টা কি একটু একটু নর্মাল হয়ে গেছে। এই বিষয়টা প্রথমে যাদের সাথে এসব ঘটে প্রথমে একটু ভয় পায়, পরবর্তীতে এটা তাদের কাছে কিন্তু নর্মাল হয়ে যায়। কারণ একটা ঘটনা যখন বারবার একটা মানুষ দেখে তখন তার কাছে আর এটা আর অতটা ভয় থাকে না। এটা তো আগস্ট মাসের ঘটনা। আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত তার এইগুলো রেগুলার এই প্রবলেম গুলা আর কি ফেস করে। এবং সে যখন পারফিউম ইউজ করে বা আগরবাতি জ্বালায়, শুধু রাতেই না মানে দুপুরে বা বিকালে ঘুমাইছে তখনও উঠে হঠাৎ করে দেখে একটা মেয়ে, বোরকা পরা একটা মেয়ে বা এরকম ঘোমটা দেওয়া একটা মেয়ে, কোলে বাচ্চা, এরকম এইসব জিনিস দেখে আর কি। ঠিক আছে। তো এই ছিল আর কি আমার রিসেন্টলি যে এই ঘটনাটা ঘটে যাওয়া, এটা আমার আন্টির সাথে ঘটে যাওয়া। এবারে আপনার নিজের জীবনে বোধহয় দুটো ঘটনা ঘটেছিল, সেটা আপনি আগের রেকর্ডিংটাতে বলছিলেন। ব্যাপারটা হচ্ছে আমার এটা হচ্ছে লাইফের আমার প্রথম ঘটনা। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি যখন হচ্ছে ক্লাস 6-এ পড়ি, 6-এর ফাইনাল পরীক্ষা দিছি। তো তখন হচ্ছে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমার বাসায় আমার ফুফা বেড়াইতে আসে। তো তারা যাওয়ার সময় বলে যে আমাকে নিয়ে যাবে। আচ্ছা। যেহেতু আমার পরীক্ষা শেষ, তা আমি আমার বাসা হচ্ছে দেশের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা। আমার ফুফুদের বাসা হচ্ছে খুলনা। আচ্ছা। তো ওখানে হচ্ছে আমরা ট্রেন পথে আমরা যাই। তো খুলনা গেছিলাম আমার ফুফুর বাসায়। তো ফুফুর বাসাতে আবার আমার যে ফুফাতে বোন আছে তারা আসছিল বেড়াইতে। তো তার বাসা হচ্ছে খুলনার ডুমুরিয়া একটা এলাকা আছে, ডুমুরিয়াতে। তো বলছিল যে আমাকে নিয়ে যাবে। যেহেতু ওখানে আমি গেছি অনেকদিন পর গেছি, তো আবার কবে আসা হবে কি হবে না, তো আমাকে নিয়ে যাবে। ওই বোনের একটা ছেলে ছিল আমার চাইতে 2-3 বছরের ছোট, 3 থেকে 4 বছরের ছোট। আচ্ছা। তো সে হচ্ছে ওখানে ডুমুরিয়ায় গেছি, খুলনা থেকে আবার ডুমুরিয়ায় গেছি ওখানে বেড়াইতে। তো ওখানকার যে পরিবেশটা আগে আমি বলি একটু। ওখানে যে একটা বাজারের ভিতরে আর কি বাসাটা, ওইটা হচ্ছে দুইতলা বাসা, নিচতলাটাও বাসা, দোকান ভাড়া দেওয়া। এবং আশেপাশের 200-300 মিটারের ভিতরে আর কোনো বসতি নাই, মানুষের আর কোনো বসতি নাই। যেটা সবচাইতে কাছের বাসা সেটা হচ্ছে আপনার প্রায় 300 মিটার দূর। ওইটার আর একটা সাইডে আছে একটা শ্মশান ঘাট আছে, ওখানে একটা অনেক বড় শ্মশান ঘাট। ওখানে ওই এলাকার সব মানুষদেরকে ওখানে নিয়ে যেত। ওইদিকে একটু আর সে কিছু বসতি আছে শ্মশান ঘাটের একটু ওই পাশ দিকে। আচ্ছা। তো রাত হলেই তো সন্ধ্যা পর থেকে তো একদম নীরব পরিবেশ ওখানে এরকম বিরাজ করে। তো ওখানে থাকতে গিয়ে আমি আমার যে ভাগনা আছে ওর সাথে আমি খেলাধুলা করতাম। তখন তো ছোট, বিভিন্ন রকম খেলা করতাম। ওখানে পাশে চাতাল ছিল আর কি, ওই যেখানে ধান টান শুকাইতে দেয় বা এরকম। ওখানে থেকে ক্রিকেট খেলতাম। তো বিভিন্ন রকমের ঘটনা শুনতাম ছেলেপিলের মুখে যে ওখানে অনেকে খেলতে গিয়ে বা সন্ধে হয়ে গেলে অনেকে ভয় পাইছে, অনেককে ডেকে নিয়ে গেছে বিভিন্ন ভাবে, অনেকের নাকি ব্যাট চেপে ধরছে, এসব এরকম শুনতাম। আর ওই যে বিল্ডিংটা আছে ওই ছাদের উপর থেকে ওই শ্মশান ঘাট দেখা যেত। ওখান থেকে আমি 3 দিন মানে পুরানো দেখছিলাম। ওখান থেকে তো বোঝা যায় না একটু, বাট বোঝা মানে অল্প বোঝা যায়, কাছে যায়নি কখনো। ওখান থেকে আর কি দেখছিলাম। তো ঘটনাটা ঘটে আমি যখন হচ্ছে আমি আর আমার ভাগ্নে একটা রুমে থাকতাম, আর ওইদিকে আবাদুল্লাহ ভাই এক রুমে থাকতো। তো একদিন হয়েছে কি আমার এই ভাগ্নেটা টিভি দেখতে দেখতে সে বায়না ধরে যে আমি ওই রুমেই থাকবো, যে ওর বাবা আমার সাথে টিভি দেখবে। তা তখন আমার যে আপা সে বলে তুই একা থাকতে পার। আমি তখন বলি সমস্যা নেই তুমি থাকো। তখন আপা বলে তুই একা থাকতে পারবি, ভয় পাবি না? বলি না থাকবো, আবার কিসের ভয় পাবো কেন। তো তখন আমি আমার মতো রাতে থাকি। তো ঘুমাই গেছি, ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ রাত আনুমানিক 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এবং ঘুম
ঘুম ভেঙে একটার বেশি হতে পারে, তখন আমার তো আর মোবাইল ছিল না, হুম আনুমানিক বলবো। তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি যে পাশে কেউ একটু খুব ভয়ঙ্কর ভাবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা আর এবং তাকায় দেখি যে একটা ছায়ার মতো একটা জিনিস, মানে একটা শ্যাডো টাইপের একটা জিনিস ওখানে আছে, এবং খুব ভয়ঙ্কর ভাবে নিঃশ্বাস নিচ্ছে, ওটা অনেক জোরে জোরে। তো আমি তখন তো খুবই প্রচন্ড পরিমাণে ভয় পাই। আমি তখন একসময় ভাবি যে আমার নিজের নিঃশ্বাসই আবার এইভাবে রাত্রে এরকম লাগছে কিনা, আমি নিজের নাক মুখ চেপে ধরি, কারণ ওই সময় ভয় লাগছিল তো প্রচন্ড। আমি নিজেকে মনকে আর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি এটা অন্য কিছু হয় বা এরকম। তো তারপরে দেখি না, ওটা এরকম হচ্ছেই। তা আমি যে চিল্লাবো সেই রকম শক্তিটুকু আমার ভিতরে নাই, মানে ওই সাহসটুকু আমার ভিতরে আর কি ছিল না তখন। আমার পুরো মানে ভয়ে আমি খুব প্রচন্ড আতঙ্কিত ছিলাম। আচ্ছা তো এইভাবে 1 ঘন্টা মতো এরকম ছিলাম। পরবর্তীতে কাঁথা নিয়েছিলাম, পরবর্তীতে আমার মনে হয় আর কিছু মনে নাই, ঘুমিয়ে গেছিলাম। তো পরের দিন আমার ওইটা আর কাউকে বলি নাই আমি ওখানে। তো এরপরে আমি ওখানে থেকে আর কোনো সমস্যা হয়নি। আমি আমার বাসায় যাই চুয়াডাঙ্গাতে। তো চুয়াডাঙ্গায় গিয়ে আমি শেয়ার করি আমার যে বাসায় যে মানুষজন আছে, আমার ভাই আছে বা আমার ভাই বোন, সবার সাথে এই কথাটা শেয়ার করি। তো পরবর্তীতে তারা যখন আবার ওখানে যায় ওই বোনদের বাসায়, তখন এই কথাটা বলছিল যে ও তো এরকম এরকম বলছে, এরকম ভয় পাইছে এরকম। তখন বলছে যে ওরে বলতাম যে একা থাকিস না, ভয় পাইতে পারিস, তারপরে তো ইচ্ছা করে একা থাকলো। তো ওনারা আবার শেয়ার করছিল যে এরকম এখানে এরকম হয়, ওনারা এরকম এরকম বিভিন্ন ঘটনা আর কি ঘটে। আচ্ছা ঠিক আছে, এই আর কি তখনকার মতো ঘটনা। তা এরপরে আর তেমন কিছু দেখি নাই। তারপর যে ঘটনা আমার হয়েছে, আমার 9-10 থাকতে, ওই যে যেটা স্লিপিং প্যারালাইসিস বলে, তো এরকম বিভিন্ন সময় আমার হয়তো এটাকে আবার এই দিনতে বুক চাপাও বলে। তো এরকম বিভিন্ন আমার সাথে হইতো। তো তখন আমি বিভিন্ন অনেককে বড়দের সাথে শেয়ার করতাম, তারা বলতো এটা তেমন কিছু না, এটা যে স্লিপ প্যারালাইসিস, হ্যাঁ স্লিপিং প্যারালাইসিস। তো এটার একটা ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, সাইন্টিফিক। তো আমি সেইটাই মনে করেন ওইটাই বিশ্বাস করতাম। মানে কিরকম হতো কেসটা? মানে ঘুমের ভিতরে আমি আগে স্বপ্ন দেখতাম, হ্যাঁ স্বপ্ন দেখছি যে হয়তো একটা গলি দিয়ে যাচ্ছি, এবং বুঝতে পারছি এরপরে কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তো কালো একটা পোশাক পরা একটা কেউ আমার বুকের উপর লাফ দিয়ে উঠছে। তখন আমার দম মানে বন্ধ হয়ে গেছে এবং আমার সরাতে পারছি। এবং আমার মাও কয়েক সময় দেখছে আমি একটু মানে মানে একটু শব্দ করছি, মানে গুমরাচ্ছে ঘুমের মধ্যে একটা আওয়াজ করা। হ্যাঁ আমার মুখে টুকে হাত দিয়ে তখন আমি ওরা ঠিক হয়ে যেত একটু পরে। হ্যাঁ যে এরকম বিভিন্ন খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং কয়েক সময় শরীরে অনেক ব্যথা হয়েছে দেখছি, কিন্তু ওই রকম ভাবে ঘুম ভাঙেনি বা কিছু টের পাইনি, বা ভাবছি যে স্বপ্ন দেখছি এরকম মনে হতো। তো 2014 সালে, হ্যাঁ 2014 সালে আমি হয়েছে আমি ফেসবুক চালাইতে চালাইতে কেবল রাত্রে আমি ফোনটা রাখছি। তো একটু তন্দ্রা তন্দ্রা ভাব যাচ্ছে, ঘুমো না আবার একদমই চোখটা বুজে আসছে, কেবল তন্দ্রা ভাব যাচ্ছে, ফোনটা রেখে দিছি। তো এমন সময় ওই সময় হঠাৎ করে দেখি আমার যে বেডটার পায়ের দিকের ওই জায়গা থেকে খাটটা মানে নড়তেছে, নড়ে উঠছে। তো তখন আমার মাথায় আর এটা আসেনি যে অন্য কোনো কিছু মাথায় আসেনি, স্বাভাবিক ভাবে আমি তখন ভাবছি যে আমার একটা ভাগ্নে আছে, তার হচ্ছে আপনার বয়স হচ্ছে 3-4 বছর এরকম বয়স। হ্যাঁ তো সে মনে হয় আর কি ওই খাটটা থেকে খাট দিয়ে উঠছে। বাট আমার মাথায় এটা আসেনি যে এত রাতে সে কিভাবে আসবে, সে তো তার মতো ঘুমাচ্ছে। তখন আর কি ঘুমের ভিতরে ওই সময় মানে এরকম ঘুম লাগতেছিল, তো ওই রকম মনে হয়েছে। তো একটু পরে দেখি যে সেই জিনিসটা মানে ওই যেটা উঠছে সেটা খাট উঠে আমার পায়ে টাচ করছে, পা টাচ করে মানে খুব দ্রুততার সাথে উপরের দিকে উঠে আসছে। মানে খুবই দেখো অনেক কিছু মুহূর্তের ভিতরেই এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা তখন যে দিকে আসতেছে তখন আমার মনে হলো
যে যত উপরের দিকে আসছে মাঝে মানে যতটুকু এলাকা আসে সেইটুকু এলাকা অবাক হয়ে যাচ্ছে, মানে ওটার আর কোনো ইয়ে নাই, ওই নড়তে পারছি না, ওই এলাকাগুলো ওইটা নড়াইতে পারছি না। তখন আমি যখনই বুকের এদিকে আসছে তখন আমি চোখ তাকাই উঠছি, চোখ তাকাইছি, কারণ আমি তো সম্পূর্ণ ঘুমাইনি, আমার তো জাস্ট একটা কেবল রাখছি, একটা তন্দ্রা ভাব দেখাচ্ছে, ফোনটা রাখছি এরকম। তখন আমি যেটা দেখলাম যে একটা ছোট মানে বিষয়, ওটা বর্ণনা দিয়ে মানে মোটামুটি 3 ফিট থেকে সর্বোচ্চ 3.5 ফিট লম্বা একটা জিনিস, আর একদম অনেক কালো, কুচকুচে কালো, এবং তার মাথাটা অনেক বড়, হাড়ির মতো বড় এবং গোল, আচ্ছা, এরকম একটা জিনিস। এবং তার শরীরটা কি, শরীরে তো হাত দিছি, শরীরটা পিছলা টাইপের, শুষ্ক কিন্তু পিছলা, অনেক পিছলা, হাত দিলেই স্লিপ করবে এরকম। আচ্ছা, হ্যাঁ, তো এরকম তার স্কিনটা। তখন হচ্ছে প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে গেছি, এত পরিমাণে ভয় পাইছি, ওটা ওরকম মনে হয় জীবনের ফার্স্ট এরকম ভয় পাই। তো ওই জিনিসটা যখন আমাকে চেপে ধরছে তখন আমি মানে নিঃশ্বাস যখন প্রচন্ড অনেকক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারি নাই, তখন তো আমার আর আতঙ্ক কেটে গেছে। তখন আমার মনে হয়েছে এটার হাত থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, শুধু এটাই মাথায় আসে। প্রচুর পরিমাণে আমার কষ্ট হচ্ছে। তখন আমি হাতটা কোন রকমে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু হাত ছাড়াইতে পারছি না, মানে এমন ভাবে জিনিসটা আমাকে আয়ত্ত করে ফেলছে, ধরছে। তো আমি, আমার মনে আছে আমি আমার হাত দিয়ে ওই জিনিসটার যে পেটের জায়গাটা, ওখানে আমি প্রচন্ড পরিমাণে একটা জোরে খামসা দিই। যখন খামসি দিয়ে ধরছে তখন ওটা কিছুটা আমাকে একটু হালকা করে ধরছে, ওই ধরছে। তখন আমি আমার হাত ছাড়াইনি, 2 হাত ছাড়াইনি, এবং হাত দিয়ে আমি ওই জিনিসটার মাথাটা, মাথাটা ধরে অনেক জোরে, যত শক্তি আছে গায়ে, ওইটা আমি ঘুরাই দেওয়ার চেষ্টা করি। যখনই ওরকম করি তখনই ওই জিনিসটা আমাকে বুকের উপর থেকে নেমে ছেড়ে দিয়ে খাটের উপর থেকে নেমে দরজার দিকে দৌড় দেয়। তখন আমি পিছন থেকে যাইতে যেতে মানে ধর ধর বলতে বলতে, তখন তো আমার ওইটা একটা রাগ চলে আসছিল ওইটার প্রতি। হ্যাঁ, তখন আমার ওই রকম আতঙ্কে আর কাজ করিনি। তখন ধর ধর বলতে বলতে আমি ওটার পিছ চলে যাই, তখন দেখে ওটা একটু দূরে যে ডাইনিং ভিতরে যে ভ্যানিশ হয়ে গেছে। তো দরজা আমি খুলে রাখতাম, তো ওই দিকে চলে যাই। তারপরে ওই দিন কোনো কিছু তেমন সমস্যা হয়নি। তারপরে ওই দিন সহ পরপর 3 দিন আমার এরকম হয়েছে। এবং পরবর্তীতে আসলে আমি কোনো দোয়া পড়তাম আর কি, দোয়াটা পড়তাম কোন রকমে, যদি সূরা পড়তে পারতাম, কোনো দোয়ার কয়েক আয়াত পড়তে পারতাম, তাহলে ওই জিনিসটার কোনো সমস্যা হতো না, ওটা মানে ছেড়ে দিত। কিন্তু ওই হয় কি, যখনই ধরে তখন আসলে উচ্চারণ করা যায় না, সঠিকভাবে একটা জিনিস উচ্চারণ করব সেইটা হয় না, মানে মুখ এমন ভাবে ধরে। এবং আমি 3 দিনই ওটাকে আমি সরাসরি দেখছিলাম। আর ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় হয় কি, যে রাত্রে একটা ঘটনা ঘটলে পরের দিন ওই জিনিসটা হালকা হয়ে যায়, ঘটনাটা মনে হয় না, মনে হয় কোনো ভুল দেখছি বা এরকম দেখছি। দিন আলো আসে বা যখনই আমরা আলো মানে সকাল হয় তখনই এরকম মনে হয়। তা আমি তখন এর জন্য আমি দেখলাম যে পরের দিন তো আমার এরকম কিছু, এখন আমি আগে দেখি যে সময় কয়টা বাজে। আমার মনে আছে আমি যখন ফেসবুক মানে অফ করে আমি কেবল ফোনটা রাখছি, তখন ছিল 12টা 3, আর ওই সময় বাজে 12টা 7, মানে 4 মিনিটের ভিতরে আপনার এই ঘটনাগুলো আর কি ঘটছে। তখন বুঝলাম যে না, এটা তো কোনো রকমের চান্স নাই অন্য কোনো কিছু। আর আমি তো নিজে সব প্রত্যক্ষ করছি এবং শিওর হয়েছি। তারপরে যখন ঘড়ি দেখছি তখন আরো বেশি শিওর হলাম যে না, এখনো ঘুমিয়েও যায়নি, এরকমই ঘটনাটা আর কি এর ভিতরে ঘটছে। আচ্ছা, তো এইভাবে আর কি আমার এরকম ভাবে পরবর্তীতে এগুলো আর কি ইজি হয়ে গেছে আমার সাথে, কারণ এটা প্রায় প্রায় হয়তো এখনো 2 মাস আগেও আমার সাথে হয়েছে এটা। তো তখন আমি মাঝে মাঝে তখন কোনো প্রিপারেশন ছাড়াই ঘুমাই, কোনো কিছু ছাড়াই, তখন আমার এই ঘটনাগুলো বেশি ঘটে, ওইটা ডিস্টার্ব করে বেশি। এবং অনেকভাবে এগুলো ডিস্টার্ব করে আমার সাথে, আমার বাসাতে, আরো যেসব জায়গায় অন্য জায়গাতে গেলে বিভিন্ন সময় আমার এরকম ইয়ে করে, বিশেষ করে যখন একা থাকি এবং কোনো কিছু পড়ি না বা রাতে দোয়া না পড়ে ঘুমালে এই সমস্যাটা আমার হয়, এখনো হয়। তবে এখন আর ওইভাবে ভয় লাগে না আমার, কারণ এই জিনিসটা আর কি অভ্যাস হয়ে গেছে তো এর সাথে, এখন আর তেমন আমার এটা নিয়ে আর কিছু মনে হয় না।
আচ্ছা। এটাই ছিল আমার সাথে যে ঘটনাটা। হুম। হ্যাঁ। আর আরেকটা ঘটনা আছে যেটা হচ্ছে আমার সাথে না, আমার এটা জন্মেরও আগে। আচ্ছা। আমার এটা হচ্ছে, এটার সাক্ষী হচ্ছে আমার বাসার সবাই, মানে এটা সবার মুখে শুনছি এই ঘটনাটা। হুম। যেটা হচ্ছে অনেক আগে আমার মায়ের খালুর সাথে এই ঘটনাটা ঘটছে। উনি ছিল একটা মাছ ব্যবসায়ী এবং ছিল একজন মানে জিন তাড়াইতো বিভিন্ন জনের গায়ে লাগলে সমস্যাগুলো, একটা কবিরাজও ছিল উনি। ঠিক আছে। আচ্ছা। তো হচ্ছে বিভিন্ন জায়গায় এখন যারা এগুলো করে তাদের কিন্তু সবসময় শরীর বাঁধা রাখতে হয়, বিভিন্ন কিছু পরে, দোয়া দরুদ পরে, বা তাদের যারা কবিরাজি করে তাদের এগুলো পরে শরীর বেঁধে রাখতে হয়। তো এরকম বিভিন্ন সময় অনেকের বাসায় যেত, অনেক জিন তাড়াইতো, এরকম বিভিন্ন রকম তারা হুমকি ধামকি দিত। তো এরকম হয়েছে একদিন একজন একটা মেয়ের গায়ে জিন লাগছে, সেটা ওখানে গেছে সেই জিনটা তাড়াইতে। তো সেই জিনটা নানান ভাবে ওকে হুমকি দিছে যে তোর খবর আছে, তোর পাইলে তোর বংশের ক্ষতি করবো, এরকম করবো, অনেক কিছু বলছে। বলার পর ওখান থেকে ওই জিনটা তাড়ায় সে আসছে। এখন তাদের একটা নির্দিষ্ট সময় পর পর শরীর বাঁধা রাখতে হয়, নয়তো সমস্যা হইতে পারে। তো ওই দিন উনি কোনো একটা কারণে ওইটা বাঁধতে ভুলে গেছে, শরীর বাঁধতেনি। আচ্ছা। পরে আসতে ওই এলাকার হচ্ছে একটা সন্ধ্যার দিকে আর কি ওটা আসছে। ওই এলাকা একটা বড় আম গাছ তলা আছে, সেখানে জিনে ওনাকে অ্যাটাক করছে এবং ধরে আছাড় দিছিল। হ্যাঁ। তো ওখানে একটু অসুস্থ অবস্থা এবং খুশি আছাড় দিয়ে ওই মুখ মাটির সাথে এসে ধরছিল। তো ওইখানে দুইটা লোক যাইতেছে, এই অবস্থা দেখে যে এরকম ভাবে একটা লোক এরকম ভাবে আছে, তো তাকে পড়ে গেছে এবং ওইভাবে ছটফট করছে। তাকে তখন ওনাকে ধরে নিয়ে তার বাসায় নিয়ে যায়। ওখানে কথা বলে পরিচিত থাকে লোকজন, তাদেরকে দেখায় যে ওনার বাসার ঠিকানা নিয়ে গিয়ে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর উনি তো প্রচুর পরিমাণ মানে অসুস্থ থাকে, অনেক ব্যথা পাই, এবং অসুস্থ থাকার এক পর্যায়ে সে ওই তার পরিবারের লোকজন কিন্তু অনেক রকমের স্বপ্ন টপ্ন দেখছিল যে এরকম ওকে আমি মারছি বা এরকম আমাদের সাথে এরকম চ্যালেঞ্জ নিছিল বিভিন্ন রকমের, আমাদের সাথে তর্ক বিতর্ক করছে, আমাদেরকে এরকম ডিস্টার্ব করতো, তার জন্য আমি ওর এই অবস্থা করছি সুযোগ পেয়ে। তারা ভাবতো স্বপ্ন টপ্ন। তো উনি আমার যে মায়ের খালু উনি হচ্ছে মারা যায় এরপর। যখন মারা যায় তো তারপরে রীতিমতো আমাদের বাসা থেকে আত্মীয় স্বজন যারা আছে তারা তো ওখানে যায়, দেখতে যায়, সবাই দেখতে যায়, আমার ফুফুরা সবাই যায়, আরো আত্মীয় স্বজন, আমার দাদি আর মা তো আছেই। তো এরকম সবাই যায় অনেক মানুষ। তো এর ভিতরে মোটামুটি সবার ভিতরে একটা হয়েছে, যা জানতে বুঝতে পারছে যে জিনে এই কাজটা করছে, সবার ভিতরে সবাই মোটামুটি জানাজানি হয়েছে। হ্যাঁ, ব্যাপার তো ঘটনার সবাই তো জানতো এই ব্যাপার যে উনি তো জিন নিয়ে, আর তখন তো এইসব সমস্যা আরো বেশি ছিল। এখন আধুনিক যুগ হয়ে এগুলো তো কমে গেছে, একটু লাইট যত ইলেকট্রিসিটি আসছে, এইসব জিনিস তো আমাদের বসতে এইসব জায়গা থেকে একটু দূরে সরে গেছে। আগে তো প্রায় দেখা যেত বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে ওই লাশটাকে ওটাকে ধৌত করাইছে, ধৌত করায় নিয়ে গেছে আর কি, নিয়ে যাবে। তো খাটিয়া যেটা আছে ওটা খাটিয়াটা কেবল তুলছে, তো তখনই আপনার হচ্ছে যে ওনাদের পাশে একটা ঘর ছিল যেটা হচ্ছে টালির ঘর। তো একই সাথে যত টালি ছিল সব টালি একই সাথে খুলে পড়ে গেছে, কিন্তু একটা মানুষেরও গায়ে পড়েনি। একটা মানুষের গায়ে পড়েনি। তো জিনদের কিছু বৈশিষ্ট্য আছে, এরা কিছু কিছু সময় এরকম করে, কোথাও থেকে যাওয়ার সময় তারা হচ্ছে যে কোনো একটা চিহ্ন রেখে যায়, যে কোনো একটা কিছু ঘটায় তারপরে যায়। তখন মানুষজন বলল যে ওই জিন কেবল মাত্র গেল। এটা সবাই দেখছে এই ঘটনাটা। পরবর্তীতে ওটা যাওয়ার পরে জিনে আরো ওনার যে মেয়ের পিছনে লাগছিল, অনেক ভয় ভীতি দেখাতো, অনেক চিল্লায় উঠতো, বিভিন্ন স্বপ্ন দেখাইতো, অনেক সময় বাসায় এসে বিভিন্ন রূপ নিয়ে দেখাইতো, এরকম হয়েছে। তো পরবর্তীতে মেয়েটা অনেক প্রবলেম হতো, তো পরবর্তীতে মেয়েটা উনি নিজেই সুইসাইড করে।
উনি এটা সুইসাইড করে উনি হচ্ছে মারা যায় আর কি। তো এই ছিল আমার ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম এবং আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালোই লাগবে। তো আপনার কি আর কিছু বলার আছে? যাক, আমার ঘটনা সবাইকে বললাম, তো আশা করি সবাই শুনবেন। আর হচ্ছে আমি যেগুলো বললাম সম্পূর্ণটা আমার নিজের, যেগুলো একেবারেই মানে সত্য ঘটনা আমার নিজের সাথে ঘটছে এবং আমার আশেপাশের খুব কাছের মানুষদের সাথে ঘটছে, সেগুলোই আমি শেয়ার করলাম। তো আশা করি সবার ভালো লাগবে। আর আমাদের যে দাদা যেখান থেকে শুনছেন, ভারত ইন্ডিয়া থেকে, তো সেখানকার মানুষ আমার শুভেচ্ছা নেবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই, এবং আমরা যেন সব মিলেমিশে থাকতে পারি, আপনাদের সাথে আমাদের যাতে সম্পর্ক এমন ভালো থাকে সেই কামনা করি। এতটুকুই আর কি বলার ছিল। অবশ্যই। তো আজকের মতো এখানেই শেষ করছি দাদা। জি দাদা, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.